ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া মানে কি? আমার বাড়িতে একজন কেউ কাজ করে, রান্না করেন। আমি তাকে বললাম, "তোমার যা খুশি রান্না করো আজকে।" তাকে ফ্রি হ্যান্ড দেওয়া হলো না। তাকে আমি ওই দায়িত্ব এড়িয়ে গেলাম যে আমি ভাত খেতে চাই না রুটি খেতে চাই সেটা বললাম না। এটা ফ্রি হ্যান্ড দেওয়া নয়। এটা হচ্ছে এক্স্যাক্টলি, আমার এক্স্যাক্টলি। সিদ্ধান্তহীনতা। আমার সিদ্ধান্তহীনতা। আমি সিদ্ধান্ত নিলাম না, আমি দায় নিলাম না। কি রান্না হবে আসলে তার। এটা বিজেপি আইপিএসএল চিরকাল করে এসেছে, করেও যাবে। দক্ষতার সঙ্গে তারা অত্যন্ত করে। আমরা তো ফ্যাক্ট নিয়ে আলোচনা করছি। আপনি সন্দীপ কিভাবে দেখেন যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা কি? এখানে সিদ্ধান্তহীনতা অবশ্যই। এখানে ২-৩টে ব্যাপার আছে, আমি ৩টে ব্যাপারই একসঙ্গে আলোচনা করব। আমি শুরু করবো এই কর্নেল ভাদুরী যেটা দিয়ে শেষ করলেন, এটা খুব জানা দরকার। এই যে একটা স্পিন হচ্ছে যে আমি পুরো ওপেন মানে তাদের এম্পাওয়ার করে দিয়েছি, আর্মিতে ইন্টারফেয়ার করিনি, আর্মি যেরকম সিদ্ধান্ত উচিত মনে করবে প্রফেশনালি সেটা করবে, এইটা উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ এর জন্য ইতিহাস আছে। এরা যে ১৯৬২ সালের যুদ্ধ নিয়ে নেহরুকে সমানে দোষারোপ করে যায় যে নেহরু আর আপনার ডিফেন্স মিনিস্টার মেনন তারা মাইক্রো ম্যানেজ করেছিল, ইন্টারফেয়ার করেছিল, সেই জন্য যুদ্ধে হার হয়েছিল। এই কনটেক্সটটা হচ্ছে সেইটা। এই জন্য এটা জানা দরকার, এই কনটেক্সটটা বোঝা দরকার, না হলে আমরা ওটাকে সুবিচার করবো না এই এই সাবজেক্টকে। এটা ১ নম্বর। ২ নম্বর হচ্ছে ঠিক কি এই যে ঘটেছিল গালওয়ানের কথা এই সুজন খুব ভালোভাবে বললেন, গালওয়ান, প্যাংগং ইত্যাদি। আর একটু বিশদে বলা দরকার যে ঠিক কি ঘটেছিল ওই লাদাখে মে থেকে আগস্টের মধ্যে, ব্যাকগ্রাউন্ডটা। ৩ নম্বর হচ্ছে হ্যাঁ মানে এপ্রিল থেকে, কিন্তু যেটা প্রথমে বাইরে আসে প্রথম সংঘর্ষটা, আমি সেটা মে থেকে সেটা আসছি। সেরকম দেখতে গেলে হয়তো এপ্রিলের আগে থেকে, আমরা জানি না ঠিক কবে থেকে ওরা ঢুকেছে, যাকে সেটা আমি আসছি। তারপরে ৩ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে এক স্টেট কি ছিল, এই সিদ্ধান্ত ভালো কি খারাপ, বাড়ির কাজের লোককে বলবো রুটি করো কি ভাত করো, কোনো কোনো দিন আমি বলতে পারি তোমার খুশি। কিন্তু বাড়ি যদি মেয়ের বিয়ে ভিয়েন বসেছে, সেদিনকে যদি আমি বলি তাদেরকে যা খুশি করো, তাহলে অথবা বাড়িতে ডাকাত পড়েছে, তখন আমি বললাম যে দারোয়ানকে বললাম তুমি দেখো যে একটু ভালো বোঝো তাই করো। তো তখন ব্যাপারটা এই জন্য এখানে এখানে আমাদের ঠিক ইমপ্লিকেশনটা কি ছিল, প্রেক্ষিতটা কি ছিল বোঝা দরকার। প্রথমে ইতিহাসটা বলে নিই, এটা জানা সবার প্রয়োজন। ৬২ সালে কতগুলো মিথ্যে কথা বলা হয় যে মাইক্রো ম্যানেজ করেছে সরকার, আর্মিকে কোনো নিজের স্বাধীন সিদ্ধান্ত নিতে হয়নি, কথাটা মিথ্যে। যখন দেখুন সরকার বলে দিয়েছিল যে আমাদের বর্ডার কোথায় হবে, বর্ডার থেকে আর্মি পিছোবে না, আমি বিশদে যাচ্ছি না। সরকার ঠিক করবে যে ইন্ডিয়ার বর্ডার কোথায়, সেটা তো সরকার ঠিক করবে, ঠিক করে দিয়েছিল। বলেছিল এখান থেকে পিছোবে না আর্মি, সেটাও সরকারের বলার ক্ষমতা আছে এবং সেটা বলা উচিত, পার্লামেন্টের সিদ্ধান্ত যে পিছোবেন। তারপরে কিভাবে তোমরা লড়াই করবে সেটা আর্মির উপরে। এখানে অন রেকর্ড আছে যে নেহেরু অক্টোবর মাসে ১১ তারিখে, যেদিনকে যখন চায়নার সঙ্গে প্রথম সংঘর্ষটা হলো আপনার আমাদের নামকাচু সেক্টরের উল্টো দিকে, যেখানে একটা পাশ্চার আছে যেখানে পশু চড়ায় আর কি, সেংজং বলে, প্রথম সংঘর্ষ হলো 10ই অক্টোবর। ১১ তারিখ নেহরুর বাড়িতে মিটিং হলো, নেহরু আর্মিকে বলে দিয়েছিলেন যে তোমরা ঠিক করো যে কোথায় লড়াই করবে, কিভাবে লড়াই করবে। আমরা বলছি বর্ডারটা ছাড়া উচিত হবে না, কিন্তু সৈন্য কোথায় রাখবে, তারা লড়াই কোথায় করবে, কিভাবে করবে, এটা আর্মির উপরে। এবং তারপরে অক্টোবরের ১৭ তারিখে তেজপুরে মিটিং হয়েছিল, সেখানে ইন্টেলিজেন্স চিফ আমাদের বিএন মল্লিক, আমাদের বিএন মালিক রাদার ওনার নাম ছিল, আপনার আইবির হেড, উনি প্রস্তুত ওখানে প্রেজেন্ট ছিলেন। উনি বলে দিয়েছিলেন শুধু ইউনিফর্ম পরা লোকেরা, মানে আর্মি চিফ পিএন থাপার, ইস্টার্ন কমান্ডের চিফ জেনারেল এলপি সেন এবং চিফ অফ জেনারেল স্টাফ এবং 4 কোরের কমান্ডার একই লোক ছিলেন, জেনারেল কল, লেফটেন্যান্ট জেনারেল বিএম কল, এরা ৩ জন থাকবে, এরা সিদ্ধান্ত নেবে, আমরা সব বেরিয়ে যাচ্ছি। উনি বেরিয়ে গেলেন, চিফ সেক্রেটারি সারিন সাহেব বেরিয়ে গেলেন, ৩ জন ইউনিফর্ম পরা লোক সিদ্ধান্ত নেবেন যে কিভাবে লড়াই হবে, তারা ঠিক কোথায় পজিশন নেবে। এই প্রেক্ষিতটা বলা দরকার, কারণ অনেক মিথ্যে কথা সোশ্যাল মিডিয়ায় ছড়ায় এবং এই অজুহাতটা নেওয়া হয় যে এই তো নেহেরু ইন্টারফেয়ার করেছিল, আমরা ইন্টারফেয়ার করছি না, মিথ্যে কথা। এবার আমরা আসি ঠিক এখানে ঘটনাটা কি ঘটেছিল। আমি একটা ম্যাপ পাঠিয়েছি আপনাকে, আপনি কি সেটা দেখাতে পারবেন সুদীপ্ত বাবু? এখানে এই কৈলাস রেঞ্জের যে কথাটা সুজন বললেন, তার একটা ম্যাপ এখানে একটু এঁকে আমি পাঠিয়েছি। এখানে কতগুলো হাইট আছে, কতগুলো পাস আছে। তিব্বতী ভাষায় লা মানে হচ্ছে পাস, ঠিক আছে?
তো এই কৈলাস রেঞ্জের ওপরে কতগুলো ফিচার আছে, যে সেই ফিচার গুলোর নাম আমি আপনার বাম থেকে ডানে আপনি দেখুন। বাঁ দিকটা হচ্ছে উত্তর দিক, ডান দিকটা দক্ষিণ দিক। সোজা যদি দেখেন তাহলে ওটা হচ্ছে আমরা পূর্ব দিকে মুখ করে রয়েছি, আর যেদিক থেকে দেখছি সেটা পশ্চিম। ভারতের দখলে থাকা ভূমিটাই পশ্চিমে, যেদিক থেকে আমরা দেখছি। চীনের দখলে থাকাটা হচ্ছে পূর্বে, আর আপনার বাঁদিকে হচ্ছে উত্তরে প্যাংগং শৃঙ্গ, যেটা বললেন প্যাংগং, যে 8টা ওখানে আপনার ফিঙ্গার্স রয়েছে প্যাংগং লেকের গা ঘেঁষে, যেটা সুজন বললেন, সেটা বাঁদিকে রয়েছে। আর ডান দিকে চলে গেছে কৈলাসহ্রদ থেকে ওই ইন্দাস নদীর দিকে চলে গেছে, সেটা অন্যদিকে। এখানে মুখপারিতে সরি আপনার মাগার থেকে শুরু হচ্ছে, মাগার হাইটস থেকে শুরু হচ্ছে বাঁদিকে, তার মানে পশ্চিম দিকে দেখুন ওই লাল কালিতে লেখা রয়েছে মাগার হাইট। ওটা হচ্ছে প্রথম হাইট। তার আর ওখানে যে সমতল ভূমি কিছুটা দেখতে পাচ্ছেন, ওটা স্পাঙ্গুর গ্যাপ বলে ওটাকে। দুটো পাহাড়ের মধ্যে বাঁদিকে যেটা উত্তর দিকে যে পাহাড়ের শৃঙ্গিটা, ওখানে গুরুং হাইটস রয়েছে, আর ডান দিকে রয়েছে আপনার মাগার হাইট। এই দুটোর মাগার হিল আর কি, মাগার হিল এদের উচ্চতা আর কি, যেহেতু হাইটস বলছি হিল, আর বাঁদিকে হচ্ছে গুরুং হিল। এই দুটোর মধ্যেখানে স্পাঙ্গুর গ্যাপ। ওটার নাম স্পাঙ্গুর গ্যাপ কেন? ওটা দিয়ে পূর্ব দিকে গেলে স্পাঙ্গুর লেক, দেখুন লেক দেখা যাচ্ছে, গাঢ় নীল রঙের লেক দেখা যাচ্ছে। তো আমাদের সেনাবাহিনী ওই স্পাঙ্গুর গ্যাপের এই দিকে, আর চাইনিজরা ওদিকে। তো এখানে অতীতের কথাটা এনারা বলেছেন, বিশেষ করে সুজন বলেছেন। তো 29শে আগস্ট রাত্রিরে ভারতীয় সেনাবাহিনী এই আমাদের এলএসি, যেটাকে মিউচুয়ালি এগ্রিড আছে মানে রেকগনাইজ আছে, এগ্রিড থাক না থাক, সেই এলএসি অবধি উঠে যায় এই হাইট গুলোর উপরে। আর একবার দেখান শুধু, তো ওখানে এটা শেষ হয়নি, ওটা সামনে থাকলে হ্যাঁ, উঠে যায় 29 তারিখ রাত্রিরে তারা উঠে যায়, দখল নেয়। দখল নেবার কিছুই নেই, নিজেদেরই জায়গার কি দখল নেবে, যাই হোক অন্তত ওখানে সেনাবাহিনী পৌঁছে যায়। এই বাঁদিকে আপনার মাগার হিল, তারপরে মাঝখানে হচ্ছে মুখপারি। এই মুখপারিটা হচ্ছে একটু সমতল মতন, একটু প্লেটো, ওটা এই পাহাড় শৃঙ্গর মধ্যে একটু প্লেটো, যেখানে ট্যাঙ্ক দাঁড়াতে পারে, যেখানে মুখপারি। এবং তার ডান দিকে হচ্ছে সেই পুরনো আপনার 62 যুদ্ধের, যেখানে সেই 13 কুমায়নের গল্প আপনারা শুনেছেন, মেজর শয়তান সিং, রেজাংলা পাস। সেই রেজাংলা পাসটা হচ্ছে তার ডান দিকে, মুখপারির ডান দিকে, এবং রেজাংলার গায়ের হচ্ছে রেচিংলা। অনেকে বলে ওটার এখন নাম রেচিংলা দিয়েছে, এক্স্যাক্টলি তা না, ওটা একটু রয়েছে, ওটা ডান দিক বাঁ দিক রয়েছে, ডান দিকে হচ্ছে রেচিংলা ফ্ল্যাঙ্কে। 62 সালে কিন্তু ভারতীয় বাহিনী এর থেকে আগে ছিল। এই যে পজিশন গুলো এখানে দেখছেন, 62 সালে কিন্তু মেজর শয়তান সিং এর বাহিনী রেজাংলা আরো এগিয়ে ছিল অ্যাকচুয়াল হাইটের উপরে। কিন্তু 29শে আগস্ট 2020 রাত্রিরে যেখানে ভারতীয় বাহিনী গেল, তারা কিন্তু হাইটে গেল না। এটা জানা খুব দরকার। সুজন বললেন যে হাইটে থাকার সুবিধাটা, এটা কর্নেল ভাদুরীও বললেন, কিন্তু আমরা হাইটে ছিলাম না। কেননা এলএসি যেটা রিকগনাইজ, সেটা কিন্তু হাইটের নিচে, একেবারে উচ্চতা, যেটা মানে ওয়াটারফল পয়েন্ট, যেটা ওয়াটারফল সরি আপনার ওয়াটারশেড লেভেল, যেখান থেকে জল গড়িয়ে পড়ে, আমরা কিন্তু তার একটু নিচে রয়েছি। তাই জন্য আমাদের অসুবিধে হলো। আমরা ট্যাঙ্ক গুলো যে T-72 T-90 নিয়ে গেলাম, বিশাল বিশাল দৈত্যের মতন ট্যাঙ্ক। ওই ট্যাঙ্কের ড্রাইভার যারা, আমাদের কর্নেল ভাদুড়ি সাহেব, উনি আর্মার্ড রেজিমেন্ট কমান্ড করেছেন। উনি হেলিকপ্টার চালক ছিলেন, আবার তার আগে ট্যাঙ্ক রেজিমেন্ট কমান্ড করেছেন, উনি জানেন। শুধু কমান্ড করেছেন তাই না, উনি রাশিয়ার T-80 ট্যাঙ্ক এখানে টেস্টও করেছেন। তো ট্যাঙ্কের মেকানিক্সটা, টেকনোলজিটা উনি খুব ভালোভাবে জানেন। এই যে ইনক্লাইনের উপরে ট্যাঙ্ক তোলা, এটা কি মানে কঠিন কাজ, সেটা উনি জানেন, কিন্তু ভারতীয় সেনা সেটা করেছিল। এবারে হলো কি, এটা তো গেল 29 তারিখ রাত্রিরে। এবারে 31 তারিখে, ঠিক আছে, এখানে আপনার টাইম লাইন গুলো বোঝাটা খুব মানে কি বলবো আপনার ইম্পর্টেন্ট এখানে। ফ্রিজ করে গেছে। সন্দীপের কথা আমরা শুনতে পাচ্ছি না। সন্দীপ আপনার শুনতে কথা পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, এলো। সরি আমি বললাম যে আমরা 29 রাত্রিরে যখন ওখানে ওই উপরে উঠলাম, এলএসি অব্দি পৌঁছালাম আমাদের সেনাবাহিনী নিয়ে, ট্যাঙ্ক নিয়ে, তখন ভারতে হইচই পড়ে গেল যে ভারত একটা মানে ট্যাকটিক্যালি প্রচন্ড একটা খুব অ্যাডভান্টেজের জায়গায় পৌঁছে গেছে, এই তো পাল্টা কিস্তি মার দিয়েছে। কিছুই সেরকম হয়নি, কেননা ওখানে আমরা হাইটে পৌঁছইনি। একমাত্র রেচিনলা,
যদি ডান দিকে দেখেন যেটা নিয়ে এত কথা হচ্ছে, রেচিংলাতে আমরা কিন্তু চাইনিজরা যেখানে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এলএসির ওপারে, আমরা সেখানে পৌঁছে গেছিলাম। আমরা বেশ 400-300 গজের মতন আমরা এগিয়ে গেছিলাম এলএসি ছাড়িয়ে, এবং ওখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম পাঙ্গুর ওই যে লেকটা রয়েছে। যদি আরেকবার দেখেন, ওই রেচিংলাটা একেবারে ডান দিকের পাশটা আর কি, লাল দাগ দিয়ে আমি দেখিয়েছি। আর ওখানে যদি কেউ উঠে যায়, ওটা হচ্ছে ফ্ল্যাঙ্ক, ডান দিকের ফ্ল্যাঙ্ক, মিলিটারিলি খুব অ্যাডভান্টেজেস ফ্ল্যাঙ্কে থাকা। ওখান থেকে ওই পাঙ্গুর লেকের যে রাস্তাটা, পাঙ্গুর লেকের গা দিয়ে যে রাস্তাটা, সুদীপ তো দেখানো যাবে কি? হ্যাঁ, দেখুন ডান দিক থেকে রেচিংলা দেখুন, আমরা কিন্তু ওখানে এগিয়ে গেছিলাম 29 তারিখ রাত্রিরে। আমাদের যে এলএসি অন্যান্য যে 3টে জায়গায় দেখছেন পিছিয়ে ছিলাম, কিন্তু আমরা এগিয়ে গেছিলাম রেচিংলাতে। গিয়ে এমন জায়গায় পৌঁছে গেছিলাম, উপর থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেনারা যে পাঙ্গুরের ওই ধার দিয়ে চাইনিজ পুরো ট্রুপ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছিলাম। চাইনিজরা খুব ক্ষেপে গেল। এই কারণে যেহেতু ওই একমাত্র জায়গা পুরো ইন্দো চায়না ফ্রন্টে, পুরো সে আপনার ওই দিক থেকে মানে কেকেপি থেকে আমার ওই দক্ষিণে মানে উত্তরে কেকেপি থেকে এদিকে আপনার ডেপস্থান থেকে রেচিনলা অব্দি একমাত্র একটা জায়গায় ইন্ডিয়ান সেনাবাহিনী আমরা ট্যাকটিক্যালি অ্যাডভান্টেজেস পজিশনে আমরা পৌঁছে গেছিলাম। ঠিক আছে, তো তারপরে দেখুন কি হলো, 31 তারিখে সন্ধ্যে 8:15টার সময় যোশী সাহেব, আমাদের নর্দার্ন আর্মি কমান্ডার, উনি এই আর্মি কমান্ডার যখন বলছি সাধারণ দর্শকদের জন্য এটা বোঝা দরকার, এখানে একটু কনফিউজ হয়ে যাবেন না। পুরো সেনাবাহিনীর কমান্ডার কিন্তু আর্মি কমান্ডার না, তিনি ছিলেন জেনারেল নারভানে, COS, চিফ অফ আর্মি স্টাফ, পুরো ভারতীয় স্থল সেনাবাহিনী যেটা, তাদের কমান্ডার। আর্মি কমান্ডার মানে আমাদের এই ইস্টার্ন কমান্ড, যেমন পূর্ব ভারতে ইস্টার্ন কমান্ড ফোর্ট উইলিয়ামে আছে, তেমনি উত্তর ভারতের জন্য নর্দার্ন কমান্ড আছে, সেটাকে বলা হয় আপনার নর্দার্ন আর্মি। তার কমান্ডার ছিল জেনারেল যোশী, এই লেফটেন্যান্ট জেনারেল যোশী। তিনি খবর দেন 8:15টার সময় আমাদের নারভানে সাহেবকে, ওনার বস আর কি, যে চাইনিজরা 4টে ট্যাঙ্ক নিয়ে ঢুকছে। কোথা দিয়ে ঢুকছে? ওই পাঙ্গুরের রাস্তা দিয়ে আসছে, যেটা দেখার জন্য আমাদের সেনাবাহিনী এগিয়ে বসেছিল রেচিনলাতে। আসছে কেন? ওইটা নিয়ে চাইনিজদের চিন্তা ছিল, রেচিনলা নিয়ে। ওখানে ভারতীয় সেনাবাহিনী অ্যাডভান্টেজেস পজিশনে রয়েছে, ওইদিকে আসছে বললেই তো আসা যায় না, ওদেরও তো পাহাড় চড়ে আসতে হবে। আমি তো বললাম যে কতটা অসুবিধা ট্যাঙ্ক নিয়ে পাহাড়ে চড়া। 2 ঘন্টা টাইম ছিল ইন্ডিয়ার কাছে, তার মধ্যে অনেক কিছু করা যেত। দেখুন এখানে ওই যে আমাদের বর্ডার প্রোটোকল নিয়ে সুজন বাবু এবং কর্নেল ভাদুরী কতগুলো কথা বলেছেন। এখানে একটু বলি, BPTA বলে একটা এগ্রিমেন্ট হয় 1993 সালে, ঠিক আছে? তো সেটা ওই বর্ডার পেট্রোলিং নিয়ে এবং বর্ডার ম্যানেজমেন্ট নিয়ে ওখানে কতগুলো আপনার ওই কম্প্রিহেন্সিভ কনফিডেন্স বিল্ডিং মেজার্স নেওয়া হয়। সেই BPTA এগ্রিমেন্টে বলা ছিল যে আমরা ট্যাঙ্ক নিয়ে যেতে পারবো কিনা, কি অস্ত্র নিয়ে যেতে পারবো, রাইফেল গুলো নিচের দিকে পয়েন্ট করা থাকবে, পিছে থাকবে, নিচের দিকে পয়েন্ট করা থাকবে, বিনা অস্ত্রে যাও এরকম কোনো সেনাবাহিনী কাউকে বলতে পারে না, এবং গুলি চালিয়েও না এটাও বলতে পারে না। যারা আর্মি কমান্ডার ছিলেন তাদের কাছ থেকে আমি ডাইরেক্টলি শুনেছি, প্রত্যক্ষভাবে আমি শুনেছি, নাম নেব কেন, নাম নেওয়ার দরকার নেই, এখানে তারা উপস্থিত নেই, যে যদি শত্রু আক্রমণ করে, তো তুমি তখন মেরেছো কলসির কান, আমি প্রেম দিব না, এরা কোনো ভূভারতে কোনো সেনাবাহিনী ডক্ট্রিনে সেটা নেই। তখন সে গুলি চালাতে পারে। গালওয়ানে চালায়নি, সেটা আমাদের বিশাল ডিসগ্রেস, সেটা অন্য বিষয়, আজকের বিষয় নয় সেটা, কিন্তু চালাতে পারে। এবং সেনা যদি শত্রু ট্যাঙ্ক নিয়ে আসে এবং আমি যদি মনে করি আমাদের থ্রেটেন করছে, সেখানে আমার কাউন্টার মেজার নেবার কিন্তু কথা আছে। যে কোনো সেনাবাহিনী প্রফেশনাল তারা কখনো ওরম ভাবে লাস্ট মিনিট অব্দি ফেলে রাখে না, আসছে এখন কি করব, এইটা কোনো প্রফেশনাল সেনাবাহিনী করে না। আগে থেকে প্রোটোকল মেনটেন, লে ডাউন করা, লিখিত ভাবে প্রোটোকল, এই হলে এই করব, এই হলে এই করব। সন্দীপ এখানে কর্নেল ভাদুরী কিছু বলছেন সম্ভবত এই বিষয়ে, আপনি যেটা বলছেন সেটা অন্য কথা শুনে নিই, কর্নেল ভাদুরী প্লিজ বলুন। না সন্দীপ কমপ্লিট করুক, তারপরে না। আচ্ছা এখানে আমি একটা উদাহরণ দেব, কেননা এই কথাগুলো এখন যে বলছি তো আমার মুখের কথা, তো লোকে বলবে যে ভাই আপনি তর্কের জন্য বলছেন। আমি তো ইতিহাসের মানে মিলিটারি হিস্টোরিয়ান, আমি ইতিহাস কোট করে যেটা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী করেছে,
পুরো থিওরি না, আমি সে কথাটা বলি যাতে করে পরিষ্কার হয়ে যাবে। 1962 সালে 23শে অক্টোবর যুদ্ধ হচ্ছে তাওয়াংয়ের উত্তরে। অলরেডি 20 তারিখে আমাদের ব্রিগেডিয়ার দালভি সাহেব নামকাছুতে 7 ব্রিগেড ফেলে তল্পি তল্পা নিয়ে পালিয়েছেন, চায়নার হাতে বন্দী হয়েছেন, নিজের ব্রিগেডকে অ্যাবান্ডন করে পালিয়েছেন, যা ওখানে বিপর্যয় হবার হয়েছে। 23 তারিখে ব্রিগেডিয়ার কল্যাণ সিং, যিনি 4th ডিভিশনের আর্টিলারি কমান্ডার ছিলেন, ওনার আন্ডারে 1 শিখ বলে একটি ব্যাটালিয়ন ছিল, যারা যাতে শত্রুপক্ষ তাওয়াং দখল করতে না পারে তার সেটা মানে প্রতিরোধ করার জন্য বুমলা পাস, অনেকেই টুরিস্টরা যান তাওয়াংয়ে যান, জানেন বুমলা পাস। বুমলা থেকে তাওয়াংয়ের মধ্যেকার রাস্তাটা খাঁটি গেড়ে বসেছিল 1 শিখ ব্যাটালিয়ন, 4টে কোম্পানি। তাদের সাপোর্টে ছিল একটি মাউন্টেন ব্যাটারি, মানে মাউন্টেন কামান বাহিনী আর কি, 4টে কামান ছিল, সেটা 7 বেঙ্গল মাউন্টেন ব্যাটারি বলে। এবং সেখানে লেফটেন্যান্ট অক্ষয় কপিলা, তিনি ছিলেন গান পজিশন অফিসার, 4টে কামান সাজিয়ে বসে আছেন। এবং ওনার কমান্ডার ছিলেন ক্যাপ্টেন GS গোসাল। উনি তারপরে ব্রিগেডিয়ার হয়ে রিটায়ার করেন, ক্যাপ্টেন GS গোসাল। উনি আমাকে নিজে ডাইরেক্টলি ভিডিও করে এটা বুঝিয়ে দিয়েছেন ওনাদের কি ভূমিকা ছিল। উনি একটা শৃঙ্গর উপরে বসেছিলেন টংপেনলা পাস বলে, চায়না এলে বুমলা দিয়ে আমরা ওখান থেকে দেখতে পাবো, আমি কামানের গোলা কোথায় ফেলতে হবে আমি সেখানে অর্ডার দিতে পারবো। এবং 4 গাড়োয়ালের 2টো কোম্পানি তারা সাপোর্ট করছিল 1 শিখকে, একটা কোম্পানি বাঁ দিকে, একটা কোম্পানি ডান দিকে। মানে বাঁ দিক বলতে আপনার পশ্চিম দিকে, ডান দিক বলতে আপনার আমি ভুল বলছি, সরি, বাঁ দিক বলতে আপনার উত্তর দিকে, ডান দিক বলতে আপনার দক্ষিণ দিকে ওরা সাপোর্ট করছিল। এই ছিল ওখানে 6টা কোম্পানি আপনার ছিল, ইন্ডিয়ান ফৌজের, এবং 4টে কামান। 23শে অক্টোবর ভোর 5টায় চায়না আক্রমণ করে। বুমলাতে খুব অল্প সৈন্য ছিল, 19 জন আসাম রাইফেলের একটা প্লেটুন ছিল 19 জনের, আর 10 জনের একটা আপনার 1 শিখের একটা সেকশন ওখানে ছিল। চট করে সেখানে চায়না পুরো একটা রেজিমেন্ট নিয়ে, পুরো রেজিমেন্ট মানে 2000 সৈন্য পদাতিক তারা ঢুকছে, তারা এদের ঝেড়ে মানে চাটিয়ে সরিয়ে দেয়। তারপরে এটা আপনার অনেকেই জানেন, হয়তো গর্বের কাহিনী আছে, আমাদের যোগিন্দর সিং বলে সুবেদার ছিলেন, যিনি এই 1 শিখেরই 11 নম্বর প্লেটুনের কমান্ডার। উনি এই বুমলার 2 কিলোমিটার পেছনে একটা ওখানে ইন্সপেকশন বাংলো রিচ বলে আছে, আইবি রিচ, সেখানে 2 ঘন্টা উনি প্রতিরোধ করেন। যখন প্রতিরোধ করছেন 2000 চাইনিজের এগেনস্টে ওখানে একটা প্লেটুন বলতে মোটে 30 জন লোক, বুঝতে পেরেছেন, সেই নিয়ে প্রতিরোধ করছেন, বুঝতে 2000-এর সঙ্গে 30 জন। তখন এই যে 4টে কামান ছিল তারা তো মুখ দেখার জন্য নেই। সেখানে এই যে ক্যাপ্টেন গোসাল যার কথা বললাম, উনি ফরওয়ার্ড অবজারভেশন অফিসার টংপেনলার উপরে বসেছিলেন কয়েক কিলোমিটার পেছনে। উনি 22 তারিখ সন্ধে অবধি কিন্তু উনি ওই আইবি রিজে ছিলেন বুমলার কাছে, উনি ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন, সব মাপযোগ করে এসেছেন যে কোথায় গোলা পড়লে ঠিক ক্ষয়ক্ষতি শত্রুপক্ষের হবে, ঠিক কিরম তাক করে ফেলতে হবে, রেঞ্জ ফেঞ্জ সবকিছু করে এসেছেন, যাকে বলে সাইলেন্ট রেজিস্ট্রেশন, উনি করে এসেছেন, একটা আর্টিলারির লোকেরা জানেন। আগের দিন সন্ধ্যাবেলা ওনাকে ডেকে নেওয়া হয়েছে, তুমি টংপেংলার উপরে এসে বসো, টংপেংলা ওখানে কয়েক কিলোমিটার পিছনে। উনি পারমিশন চাইছেন 1 শিখ ব্যাটালিয়নের যে কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল BN মেহতা, ঠিক এখানে জেনারেল নারভানে পারমিশন চাইছিলেন, জেনারেল যোশী পারমিশন চাইলেন জেনারেল নারভানের কাছে যে বস আপনি অর্ডার দিন কি করবো, তেমনি এই ক্যাপ্টেন গোসাল উনি ফোন করে ফিল্ড টেলিফোনে উনি ফোন করছেন আমাদের কর্নেল BN মেহতাকে, 1 শিখ ব্যাটালিয়নের যিনি কমান্ডার, ওনারই আন্ডারে উনি রয়েছেন, তো যে কি করব বলুন, চাইনিজ আসছে, আমার মোটে 30টা সৈন্য, তারা তো কচুকাটা হবে। কোনো খবর নেই। BN মেহতা তখন ফোন করছেন ওনার বস যিনি ব্রিগেডিয়ার কল্যাণ সিং ফোন করছেন ওনার বস যিনি ডিভিশনাল কমান্ডার নিরঞ্জন প্রসাদ, উনি ফোন করছেন ওনার বস কোর কমান্ডার আমাদের কাউল সাহেব ফোন করছেন কাকে, ওনার বস আপনার ইস্টার্ন আর্মি কমান্ডার LP সেন, উনি ফোন করছেন ওনার বস আমাদের PN থাপার। কোনো কমান্ড আসছে না, বুঝতে পারছেন? ঠিক সেদিনের ঘটনাটা আমি কেন বলছি, এটা দর্শকদের জানা দরকার, এটা কোনো থিওরিটিক্যাল ব্যাপার না, অতীতে হয়েছে। 23শে অক্টোবর 1962 তখন ক্যাপ্টেন গোসান দেখলেন যে আমার লোকেরা কচুকাটা হচ্ছে, আমার 30টা সৈন্য ওখানে, আমার বসে থাকলে চলবে না, দিল্লি থেকে খবর আসবে, আমি হচ্ছে সৈন্য, আমার কাছে আমি সেনানি, আমার হাতে বন্দুক আছে, আমাকে কামান আছে, আমি বসে থাকার জন্য নেই। যে কোনো সেনাবাহিনী এখানে একটা ফল ব্যাক, এখানে ডক্ট্রিন রয়েছে। উনি তখন নিজের রিস্কে উনি কমান্ড দিলেন, চালু করো, কামান দাগো। উনি ফোনে বললেন লেফটেন্যান্ট অক্ষয় কপিলা, যিনি গান পজিশন অফিসার ছিলেন, গান পজিশন অফিসার মানে যেখানে কামানগুলো রয়েছে সেখানকার উনি কমান্ডার,
যে তুমি শুরু করো, অমুক অমুক জায়গায় কোঅর্ডিনেট দেওয়া ছিল, আগে থেকে সব মাপ যোগ করা ছিল, অমুক জায়গায় তুমি গোলা ফেলা শুরু করো। সেই আকসাই কপিলা ফায়ারিং শুরু করলেন। সেখানে হয়তো চাইনিজদের আটকাতে পারলো না, ওই আইবি রেজে মোটে 30 জন সৈন্য ছিল। তারা যখন টংপেংলার সামনে এলো, এগিয়ে এলো, তখন কিন্তু কচু কাটা হলো। ওই 2000 চাইনিজ সৈন্য আমাকে, এই ব্রিগেডিয়ার গোসাল তখন ক্যাপ্টেন ছিলেন, উনি আমাকে পুরো গ্রাফিক্যালি এক্সপ্লেন করেছেন যে আমি 1500 লোককে এগিয়ে আসতে দেখছি, কচু কাটা, মানে লাইনের পর লাইন শুয়ে পড়ছে, আমরা কামারে গোলা মারছি। আর ওখানে লেফটেন্যান্ট হরিপাল কৌশিক ছিলেন, ওই 1 থেকে যিনি ডি কোম্পানি, ডেল্টা কোম্পানির কমান্ডার, উনি মেশিন গান চালাচ্ছেন। ধারাদার চাইনিজ লাশ পড়ছে, ধারাদার চাইনিজ লাশ পড়ছে, ট্রমাটাইজড হয়ে গেল চায়না। আর সেই দিন আক্রমণই করলো না। 3:30টার সময় ভারতীয় সেনাবাহিনী সরে এলো, মানে অর্ডার দেওয়া হলো সরে এসো, আমরা চলে যাচ্ছি, জাং মানে সেলা পাস, আপনারা জানেন, চলে যাচ্ছি, এখানে আমরা লড়াই করবো না। কিন্তু চায়নাদের পিছু নেয়নি, এত ভয় পেয়ে গেছিল চাইনিজ সৈন্যরা। কিন্তু সেদিন কি দেখলাম, 2020 সালে 56 ইঞ্চির আমাদের লোকজনের, ছাতির লোকজনের আন্ডারে কি দেখলাম, 31 তারিখ রাত্রিরে চায়নার ট্যাঙ্ক নিয়ে গড়গড় করে উপরে চলে এলো, 31 আগস্ট রাত্রিরে গড়গড় করে।